হ্যালো 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 চ্যাম্পসরা, সব কি খবর তোমাদের? কেমন চলছে পড়াশুনো? তাহলে পরীক্ষা কিন্তু চলে আসছে অত্যন্ত দ্রুততার সঙ্গে, কিন্তু সেই অত্যন্ত দ্রুততার সঙ্গে পড়াশোনা কি চলছে তোমাদের, নাকি পড়াশোনাটা ঝিমিয়ে গেছে? তো আশা করি তোমাদের পড়াশোনা ঝিমিয়ে যায়নি। আর যদি ঝিমিয়ে গিয়ে থাকে তাহলে একদম ঝিমানো যাবে না, এবং আজকে আমরা একদম তরতাজা বলতে পারো, ঠিক আছে, যে তরতাজা ভাবে আজকে আমরা শুরু করব জিওগ্রাফির আর একটা নিউ চ্যাপ্টার। তো অলরেডি তোমরা দেখে নিয়েছো যে নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকার থেকে মানে পুরো চ্যাপ্টারটা আমি তোমাদের একদম কমপ্লিট করিয়ে দিয়েছি। সেখান থেকে প্রশ্ন উত্তর এবং প্র্যাকটিস শিটও তোমরা পেয়ে গেছো। যারা যারা এখনো প্র্যাকটিস শিটটা দেখোনি তারা তারা একবার অ্যাপে গিয়ে কিন্তু দেখে নিও, আর অবশ্যই আমাদের এই নামটা দিয়ে কিন্তু সার্চ করো। তো আজকে আমরা পড়বো দক্ষিণ আমেরিকা। তাহলে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা সম্পর্কে আজকে আমরা পড়তে চলেছি। দক্ষিণ আমেরিকা। তো চলো প্রথমেই দেখে নিই এই দক্ষিণ আমেরিকার থেকে আজকে আমাদের টার্গেটটা কি, আজকে আমরা কি কি টপিক এখান থেকে কভার করতে চলেছি। তো আজকে আমরা দেখব দক্ষিণ আমেরিকার ভূ প্রকৃতি, এবং তার সঙ্গে দেখব দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কে। আর থাকবে তোমাদের জন্য কি, অলরেডি তোমরা জানো যে লাস্টে থাকবে তোমাদের জন্য কিছু প্রশ্ন। তাহলে চলো আমরা শুরু করে দিই। এইবার যখনই আমি দক্ষিণ আমেরিকা বলেছি তোমার মাথার মধ্যে বাবলস চলে আসছে। উত্তর আমেরিকা, তো হ্যাঁ এটা উত্তর আমেরিকা, এটা তো পড়েছি। তাহলে এই দক্ষিণ আমেরিকাটা কি, দক্ষিণ আমেরিকাটা কি? এবং মনে পড়ছে নিশ্চয়ই যখন উত্তর আমেরিকা পড়িয়েছিলাম তখন দক্ষিণ আমেরিকাটাকেও দেখিয়েছিলাম যে কিভাবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা কিন্তু যুক্ত রয়েছে। কিসের মাধ্যমে, কিসের দ্বারা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা যুক্ত রয়েছে? ঝটপট কমেন্ট করে জানাও। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে পড়েছি এবং খুবই ইম্পর্টেন্ট, একদম কমেন্ট যেন এটা আমি দেখতে পাই। তো চলো দক্ষিণ আমেরিকা সম্পর্কে তোমাদের বলে দিই। তাহলে দক্ষিণ আমেরিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কোথায় অবস্থিত মাই ডিয়ার স্টুডেন্ট? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাহলে ফার্স্ট যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা কি, দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধ নাকি দক্ষিণ গোলার্ধ? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দেখো এই নামের মধ্যেই তুমি পাচ্ছ কি দক্ষিণ, তাহলে তুমি মনে রাখবে কি দক্ষিণ আমেরিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এবং আমরা যখন উত্তর আমেরিকা পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেটাও ত্রিভুজাকৃতির দেখতে, এবং এই দক্ষিণ আমেরিকাও কেমন দেখতে? ত্রিভুজাকৃতি। এটাও দেখতে ত্রিভুজাকৃতির। এবং ম্যাপ ট্যাপ এগুলোতে তো আমরা আসবই। তাহলে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, ত্রিভুজাকৃতি, এবং পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ এটি। অপরদিকে আমরা যখন উত্তর আমেরিকা পড়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ।
এবং দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এবং এই যে আমরা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এইগুলো সম্পর্কে কিন্তু একটু সাইড বাই সাইড যদি ইনফরমেশনটা রাখি তাহলে হয়তো তোমাদের বোঝার ক্ষেত্রে আরো সুবিধা হবে। চলো এখানে আমি একটু স্প্লিট করে দিচ্ছি এবং স্প্লিট করে তোমাদের জন্য উত্তর আমেরিকা সম্পর্কেও ইনফরমেশনটা একটু দিয়ে রাখি। উত্তর আমেরিকা, যাতে তোমাদের এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটোর মধ্যে কনফিউশন না হয়। উত্তর আমেরিকা, তাহলে দক্ষিণ আমেরিকা যদি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয় তাহলে উত্তর আমেরিকা কোন গোলার্ধে হবে? উত্তর আমেরিকা উত্তর গোলার্ধে অবস্থিত। গোলার্ধে অবস্থিত। এবং এটাও ত্রিভুজাকৃতি, এটাও কিন্তু ত্রিভুজাকৃতি। এটিও ত্রিভুজাকৃতি। এবং এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। তৃতীয় বৃহত্তম মহাদেশ। তাহলে দেখো এইবার যখন তোমাদের এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো যখন সাইড বাই সাইড রেখেছি তখন আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সম্পর্কে ইনফরমেশন কিন্তু তোমরা সাইড বাই সাইড পেয়ে গেলে। এইবার এই দক্ষিণ আমেরিকা কখন, এটাও কিন্তু আমেরিগো ভেসপুচির অভিযানের ফলে কিন্তু এই দক্ষিণ আমেরিকা আবিষ্কৃত হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা দক্ষিণ আমেরিকা সম্পর্কে অনেক তথ্য নিয়ে নিলাম একদম প্রথমেই। এইবার তাহলে কি জানা যায়? এইবার আমরা দেখব দক্ষিণ আমেরিকার ম্যাপ। তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কি আমাদের দক্ষিণ আমেরিকা। যদি তোমার কাছে এটা খুব একটা ভিজিবল না হয় তাহলে আমি, যেহেতু লাইটটা এখানে একদম পড়ছে সরাসরি, তো আমি বলবো যে নোটসটা তোমরা পেয়ে যাবে অ্যাপে গিয়ে, সেখানে গিয়ে দেখবে, নোটসটা ডাউনলোড করে দেখবে, সেখানে কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হবে। তাহলে এখান থেকে যে জিনিসগুলো একদম ফোকাস হচ্ছে আমাদের যে নামগুলো, সেগুলো কি? ব্রাজিল রয়েছে, এবং ব্রাজিল কিন্তু এই দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ। এবং তার পাশাপাশি যারা আর কি ফুটবল লাভার, ঠিক আছে, বিশেষ করে মেসি লাভার, তাদের চোখে নিশ্চয়ই আর্জেন্টিনা নামটা চোখে পড়েছে। তাহলে আর্জেন্টিনা, ব্রাজিল এই জায়গাগুলো কিন্তু সব আমাদের দক্ষিণ আমেরিকার মধ্যে পড়ছে। কেমন? তাহলে চলো এটা রইল আমাদের দক্ষিণ আমেরিকার একটা ম্যাপ। এইবার আমরা আমাদের দক্ষিণ আমেরিকা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জেনে নেব। লেটস এক্সপ্লোর মোর। চলো আরো কিছু এক্সপ্লোর করি মোর অ্যাবাউট সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা সম্পর্কে। অর্থাৎ এই দক্ষিণ আমেরিকায় আর কি কি আছে তুমি ভাবলে বা শুনলে খুব অবাক হবে। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন পৃথিবীর দীর্ঘতম কি রয়েছে? পর্বত শ্রেণী কিন্তু এখানে রয়েছে। দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ রয়েছে। পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন নদী এখানে রয়েছে। এবং উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ সেটাও এখানে রয়েছে। উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল সেটাও এখানে রয়েছে। তাহলে দেখো এই দক্ষিণ আমেরিকায় কত কিছু রয়েছে। তাহলে দেখো একটা ছবির মাধ্যমে কিন্তু সাইড বাই সাইড তোমাদের জন্য কিন্তু এটা রয়েছে। দেখো টিটিকাকা হ্রদ রয়েছে, পৃথিবীর উচ্চতম হ্রদ এটা।
প্রাচীনকালে যে মায়া সভ্যতা সেটার নিদর্শন পাওয়া গেছে এখানে। এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন এবং পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতশ্রেণী। তাহলে আন্দিজ পর্বতশ্রেণী কোথায় অবস্থিত, কোন মহাদেশে, এটা কিন্তু প্রশ্ন হয়। এবং এটা কোথায়, দক্ষিণ আমেরিকায়, এবং এটা কিন্তু পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবং এই আন্দিজের উচ্চতম শৃঙ্গ কি, অ্যাকনকাগুয়া। ঠিক আছে, চলো এইবার আমরা আরো কিছু ইনফরমেশন নিয়ে আগে চলে যাব যে এই দক্ষিণ আমেরিকার এক্সাক্ট পজিশন কোথায়, এক্সাক্ট অবস্থানটা কোথায়। তাহলে দেখো, অক্ষাংশগত বিস্তৃতি আমরা এখানে দেখব। মহাদেশটি উত্তরে 12°28' উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 55°59' দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, আর পূর্বে 34°50' পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 81°20' পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এবং এটার যদি সীমাতে আসি, অর্থাৎ চারিদিকে সীমানা বা সীমা কি রয়েছে, সেক্ষেত্রে কি বলবো, উত্তর ও পূর্ব দিকে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর কিন্তু রয়েছে। যেমন দক্ষিণে রয়েছে কি, কুমেরু মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে এই সীমানাটা কিন্তু এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পশ্চিমে কে রয়েছে, প্রশান্ত মহাসাগর, দক্ষিণে কে রয়েছে, কুমেরু মহাসাগর, উত্তর ও পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ এই মহাদেশেরও চারিদিকটা কি, যে জলভাগ কিন্তু, জলভাগ বা সমুদ্র দ্বারা কিন্তু বেষ্টিত। তাহলে কি কি নাম পেলাম, আটলান্টিক, দক্ষিণ দিকে পেলাম কুমেরু, পশ্চিম দিকে পেলাম প্রশান্ত। চল, তাহলে এটাও আমরা জেনে নিয়েছি। এবং এইবার দেখো এখানে ছবি। তাহলে আমি বলেছি উত্তর ও পূর্ব দিকে রয়েছে কি, কি বলেছিলাম, যে উত্তর ও পূর্ব দিকে কি রয়েছে বলেছিলাম, আটলান্টিক, রাইট। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো এখানে আটলান্টিক মহাসাগর উত্তর ও পূর্ব দিকে রয়েছে কিনা। মিলছে কিনা কথার সঙ্গে। দেখো এই যে এখানে কি রয়েছে, এই যে দেখো এটা, এটা উত্তর পূর্ব, তাহলে উত্তর ও পূর্ব দিকে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর কিন্তু রয়েছে, রাইট। এবং দেখো এই যে পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে কে রয়েছে, আর দক্ষিণে বলেছিলাম কিন্তু কি রয়েছে, কুমেরু মহাসাগর কিন্তু রয়েছে। তাহলে ম্যাপের থ্রুতেও কিন্তু আমরা দেখে নিলাম। এইবার কোথায় আসব, এইবার চলে আসব লাতিন আমেরিকা। এই লাতিন আমেরিকা এটা আবার কি, দেখো এই যে তোমাদেরকে বলছি দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এদেরকে একত্রেই কিন্তু লাতিন আমেরিকা কিন্তু বলা হচ্ছে। তাহলে এদেরকে একসঙ্গে আমরা লাতিন আমেরিকা বলছি। এইবার কেন বলছি, এটা নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসবে, রাইট, যে কেন 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 বলছি আমরা একে। তো দেখো কি হচ্ছে, এই জায়গাটায় কিন্তু 1600 শতকের দিকে ইউরোপের যে অধিবাসীরা তারা দক্ষিণ আমেরিকায় বসবাস করতে থাকে। যেমন মনে করো স্প্যানিশ, তারপর তোমার ইতালিয়ানরা, পর্তুগিজরা ইত্যাদি। তো এদের কারণে এরা যেহেতু এই যে দক্ষিণ আমেরিকায় বসবাস করতে শুরু করলো, তাহলে এদের ভাষার একটা প্রাধান্যও কিন্তু এই দক্ষিণ আমেরিকায় দেখা যায়। এবং এই ভাষাগুলোর মূল যে ভাষাটা, এই ভাষাগুলো মূল যেখান থেকে এসেছে সেটা হচ্ছে ল্যাটিন। সেই জন্য ল্যাটিন থেকেই লাতিন, সেই জন্য একে কিন্তু লাতিন আমেরিকা বলা হচ্ছে। কেমন, তাহলে এটা আমরা জেনে নিলাম। এবং এই লাতিন আমেরিকা কি, এটা শর্ট কোশ্চেন হিসেবে পড়বে, ভালো করে
শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু এটা ভালো করে পড়ে নেবে যে লাতিন আমেরিকা কাকে বলে। ডান, সববার ডান না ডান, ডান কি না আমাকে ঝটপট 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 কমেন্ট করে জানাও, তাহলেই আমরা ঝুকঝুক ঝুকঝুক করতে করতে আগে আগে আর কি যেতে থাকবো। এইবার আমরা চলে আসব দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগে। তাহলে ভূপ্রকৃতি, আমরা উত্তর আমেরিকারও ভূপ্রকৃতি কিন্তু দেখেছিলাম, এবং দেখো এইখানে একটা গ্লোবের মধ্যে কিন্তু উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা কিন্তু দেখানো হচ্ছে। তুমি কি আইডেন্টিফাই করতে পারছো যে এর মধ্যে কোনটা উত্তর আমেরিকা এবং কোনটা দক্ষিণ আমেরিকা? এক্ষুনি আমার চ্যাম্পসরা সব বলবে হ্যাঁ ম্যাম। তাহলে এটা কি উত্তর আমেরিকা এবং এটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, যেটা সম্পর্কে আমরা পড়ছি। এবং দেখতে পাচ্ছ এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যুক্ত রয়েছে, যেটার উত্তর কিন্তু আমি কমেন্ট সেকশনে দিতে বলেছি, রাইট? যেটার পায়ের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে, এই পা কথার সঙ্গে কিন্তু রিলেটেড। সেটা কি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা দেখিয়ে দিই উত্তর আমেরিকা, তাহলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা। তো আমরা যেহেতু দক্ষিণ আমেরিকা পড়ছি, তো দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আমরা জেনে নেব। দক্ষিণ আমেরিকাকে 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হচ্ছে। এক রয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। আবার এই পশ্চিমেই কি রয়েছে? সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। তাহলে একটা পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, অর্থাৎ উপকূল, সমুদ্র উপকূল যেরকম সেই উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং মধ্যভাগের সমভূমি, বিশাল সমভূমি অঞ্চল। তাহলে কি কি নাম পেলাম আমরা? পশ্চিমের পার্বত্য অঞ্চল, এগেইন পশ্চিমের কি সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের পশ্চিমের পরে এবার আমরা পূর্ব দিকে শিফট করছি, পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল, আর এই যে পশ্চিম আর পূর্ব এর মাঝে রয়েছে বিশাল সমভূমি অঞ্চল, যেটা কি হচ্ছে মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। তাহলে এই 4টে নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো যেহেতু আমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল দিয়ে শুরু করলাম, তাহলে চলো এইবার আমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে জেনে নিই। দেখো, দক্ষিণ আমেরিকার মহাদেশের উত্তর দিকে ক্যারিবিয়ান সাগর থেকে একেবারে দক্ষিণ দিকে হর্ন অন্তরীপ পর্যন্ত এটা বিস্তৃত। তাহলে ক্যারিবিয়ান সাগর দেখতে পাচ্ছ, এই যে ক্যারিবিয়ান সাগর, এবং যেটা তোমাদের বারবার বলছি যে পানামা খাল বা পানামা যোজক, তার ঠিক দেখো, তার ঠিক ওখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ক্যারিবিয়ান সাগর, রাইট? এই ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণ দিকে একেবারে হর্ন অন্তরীপ পর্যন্ত কিন্তু এই পশ্চিমের পার্বত্য অঞ্চল অবস্থিত। এবং দেখো যে এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট অ্যাকনকাগুয়া, যেটা তোমাদের আগেই বললাম যে সেটা কিন্তু এই আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অর্থাৎ এই পশ্চিমের পার্বত্য অঞ্চলে কি রয়েছে? যে আন্দিজের যে সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া সেটা কিন্তু রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু এই নামটা ভালো করে কিন্তু মনে রাখতেই হবে যে আন্দিজের মাউন্ট অ্যাকনকাগুয়া। ওকে, এবং এটি কিন্তু একটি নবীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বত হওয়ার জন্য কিন্তু যে এই জায়গাটাই আন্দিজ পার্বত্য অঞ্চল, যেটা এটা কিন্তু কি ভূমিকম্প প্রবণ, এবং যেটা নিয়ে আমরা আমাদের ক্লাসে একটু পরে ডিসকাস করব। আগে চলো ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে জেনে নিই। নেক্সট কি,
এই এই পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যে আমরা কতগুলো ভাগ করেছিলাম। প্রথম ভাগে কি রয়েছে, সর্বোচ্চ শৃঙ্গ আমরা জেনে নিলাম। নেক্সট পর্বত বেষ্টিত মালভূমি। এই পশ্চিমের পার্বত্য অঞ্চলেই কি রয়েছে, পশ্চিমের পার্বত্য অঞ্চলেই রয়েছে টিটিকাকা হ্রদ, যেটা একদম প্রথম দিকে তোমাদের পড়িয়েছিলাম কি, যে উচ্চতম হ্রদ, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ কিন্তু এখানেই কিন্তু অবস্থিত। তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চলে আন্দিজ অবস্থিত, আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া অবস্থিত, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদও কিন্তু অবস্থিত। এবং এছাড়া রয়েছে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির কয়েকটি নাম তোমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু সব সক্রিয় আগ্নেয়গিরি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম। তাহলে কি কি জানলাম, যে এক মাউন্ট কাগুয়া সম্পর্কে জানলাম, যেটা আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গ, টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ এই পশ্চিমের পার্বত্য অঞ্চলেই রয়েছে, এবং কিছু কি রয়েছে সক্রিয় আগ্নেয়গিরির কথা আমরা জানলাম। দেখো এই যে আন্দিজ পর্বত শ্রেণী, এই জায়গাটা, নেক্সট আমরা জানবো এই তারপরে সেকেন্ড যে পয়েন্টটা ছিল পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। এই পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে, পশ্চিম দিকে আমরা পড়ে এলাম যে পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, রাইট। তাহলে এই পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলটা পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল এবং আন্দিজ পর্বতমালার মাঝের সংকীর্ণ অংশ। তাহলে এটা কি, এই অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের উপকূল এবং আন্দিজ পর্বত শ্রেণীর মাঝখানের সংকীর্ণ অংশ, একদম সরু অংশ। সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সংকীর্ণ উপকূল অঞ্চল গড়ে উঠেছে। এবং এই মরুভূমি, এখানে কি মরুভূমি দেখতে পাচ্ছি আমরা, আটাকামা মরুভূমি দেখতে পাচ্ছি, যেটা এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলে আমরা কোন মরুভূমি দেখতে পাচ্ছি, আটাকামা মরুভূমি আমরা দেখতে পাচ্ছি। কোন মরুভূমি মাই ডিয়ার স্টুডেন্ট, আটাকামা মরুভূমি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যেটা তোমাদের বললাম যে আন্দিজ পার্বত্য অঞ্চলটা কি ভূমিকম্প প্রবণ কেন, সেটা আমি তোমাদেরকে একটু পরে বললাম। তো এই আন্দিজ পর্বতশ্রেণী আমরা কি বললাম, এটা নবীন ভঙ্গিল পর্বত, অর্থাৎ এর প্রক্রিয়া উত্থান কার্য এখনো চলছে, এটা একটা অস্থিতিশীল জায়গা। তাহলে এটা নবীন ভঙ্গিল পর্বত, অস্থিতিশীল জায়গা, সেই কারণে কিন্তু কি হয় যে ভূমিকম্প কিন্তু মানে ভূভাগ কেঁপে ওঠে। এবং এখানে রয়েছে আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরিগুলোর থেকে যখন অগ্নুৎপাত হয় তখন ভূমিকম্প হয়, রাইট। মানে সবসময় হয় সেটা বলছি না, তাহলে এই আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে, রাইট। এবং এটা পলি মাটি দিয়ে গঠিত, এই পলি মাটি ধসে যায়, ধসে গিয়ে এই ভূমিধসের কারণে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কি, এটা অভিসারী পাত সীমানায় অবস্থিত। অভিসারী পাত সীমানা মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, যখন দুটো পাত পরস্পরের মুখোমুখি, এটা হচ্ছে অভিসারী। যখন দুটো পাত একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, মানে একটা পাত এই দিকে যাচ্ছে আরেকটা পাত এই দিকে যাচ্ছে, সেটা প্রতিসারী। এবং নিরপেক্ষ কি, যখন একটা পাত এইরকম যাচ্ছে আরেকটা পাত তার সাইড দিয়ে এইরকম ভাবে যাচ্ছে, সেটা নিরপেক্ষ পাত সীমানা অঞ্চল। তো এই আন্দিজ পর্বত শ্রেণীটা কি, এই প্রথমটা, অর্থাৎ দুটো পাত পরস্পরের মুখোমুখি অভিসারী পাত সীমানায় অবস্থিত, ঠিক আছে। দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত এবং দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় গড়ে উঠেছে এটা। তাহলে এই অভিসারী পাত সীমানায় গড়ে ওঠার জন্য কিন্তু এটাকে ভূমিকম্প প্রবণ। তাহলে এই অভিসারী পাত সীমানায় গড়ে উঠেছে একটা নবীন ভঙ্গিল পর্বতমালা, অর্থাৎ অস্থিতিশীল পরিবেশ। এখানে অনেক আগ্নেয়গিরি রয়েছে যেগুলো থেকে অগ্নুৎপাত ঘটছে, সেই জন্য ভূমিকম্প প্রবণ। এবং পলিমাটি দ্বারা গঠিত, যেটা কিন্তু ভূমিধস যখন হচ্ছে পলিমাটিতে তখন কিন্তু ভূমিকম্প ঘটছে। তাই এখানে কিন্তু এই জায়গাটাকে আমরা কি বলছি, আন্দিজ পার্বত্য অঞ্চলে
ভূমিকম্প এই সব কারণের জন্য এত হচ্ছে বলে আমরা এটাকে কি বলছি, যে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। ওকে, এটা আমরা জেনে নিলাম। চলো, আচ্ছা এখানে একবার লিখে দিই, আগ্নেয়গিরি রয়েছে, এই আগ্নেয়গিরির থেকে কি হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, এবং যেখান থেকে কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। রাইট, চলো নেক্সট আমরা চলে আসব পূর্বের উচ্চভূমি অঞ্চল। তাহলে দুটো জিনিস সম্পর্কে আমরা অলরেডি পড়েছি। এক, পশ্চিমের পার্বত্য অঞ্চল, যেখান থেকে অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করেছি, আন্দিজ থেকে শুরু করে অ্যাকেনকাগুয়ার থেকে শুরু করে অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করে নিয়েছি। তারপর আমরা পড়েছি পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, যেখান থেকে অনেক ইনফরমেশন আমরা গ্র্যাব করে নিয়েছি। তো এইবার আমরা পড়ব কি, পূর্বের উচ্চভূমি অঞ্চল। এই পূর্বের উচ্চভূমি অঞ্চলটা দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি আছে। এই দক্ষিণ আমেরিকার কি পূর্ব দিকের কথা আমরা বলছি, এবং এই যে এই পশ্চিম দিকটা জুড়ে পুরোটাই দেখতেই পাচ্ছ আন্দিজ। তাহলে এর পূর্ব দিকে কি রয়েছে, দুটি পর্বতশ্রেণী কিন্তু রয়েছে, এবং এই দুটি পর্বতশ্রেণী বা পর্বতশ্রেণী বলছি, উচ্চভূমি রয়েছে। ঠিক আছে, সরি পর্বতশ্রেণী বললাম, যে পূর্বের উচ্চভূমি, দুটি উচ্চভূমি রয়েছে, এবং এই দুটি কিন্তু আমাজন নদী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। ঠিক আছে, এই দুটো উচ্চভূমি একে অপরের থেকে আমাজন নদী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এবং একটা কি, আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি। ঠিক আছে, কি যে দুটো উচ্চভূমির কথা বললাম, একটা কি যে আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল এই গায়ানা উচ্চভূমিতেই সৃষ্টি হয়েছে। তাহলে আমরা একদম প্রথম দিকে অনেক ইনফরমেশন গ্যাদার করেছিলাম, যে দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ রয়েছে, উচ্চতম জলপ্রপাত রয়েছে, উচ্চতম হ্রদ রয়েছে, বৃহত্তম নদী অ্যামাজন রয়েছে। তাহলে দেখো, এই গায়ানা উচ্চভূমি অর্থাৎ পূর্ব দিকের যে উচ্চভূমি, সেখানে দুটো উচ্চভূমি আমরা দেখতে পাচ্ছি। সেই দুটো উচ্চভূমির মধ্যে একটা গায়ানা উচ্চভূমি, এবং সেই গায়ানা উচ্চভূমিতেই রয়েছে কি, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কিন্তু এখানে কিন্তু রয়েছে। নেক্সট আরেকটা কোথায়, আমাজনের দক্ষিণ দিকে। তাহলে একটা আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি, আরেকটা আমাজন নদীর দক্ষিণ দিকে কি, ব্রাজিল উচ্চভূমি কিন্তু রয়েছে। ওকে, এবং এখানে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর তীরে অবস্থিত পিকো ডো বান্ডাইরা হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। এই মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জল বিভাজিকা হিসেবে কিন্তু কাজ করছে। তাহলে আমরা পূর্বের উচ্চভূমির দুটো উচ্চভূমি সম্পর্কে কিন্তু ইনফরমেশন জেনে নিলাম। এইবার আর একটি রয়ে গেছে, তাহলে আমরা পশ্চিম দিকের সম্পর্কে জানলাম, পূর্ব দিকের। এই পশ্চিম আর পূর্বের মাঝখানে রয়েছে বিশাল সমভূমি। এইবার সেই বিশাল সমভূমি সম্পর্কে আমরা কি করব, জেনে নেব। দেখো, পশ্চিমের আন্দিজ পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমির মধ্যবর্তী অংশে বিশাল আকার সমভূমি রয়েছে। এটা কি, যে এই সমভূমিটা কিভাবে তৈরি হয়েছে, আমাজন, অরিনাকো, লা প্লাটা এই প্রভৃতি নদীর পলিগুলো সঞ্চিত হয়ে হয়ে কিন্তু এই সমভূমিটা কিন্তু সৃষ্টি হয়েছে। দেন এইবার এটাকে আবার চারটে ভাগে ভাগ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ল্যানোস সমভূমি, সেলভা সমভূমি যেটা আমাজন নদীর অববাহিকায় অবস্থিত, গ্র্যান্ড চাকো সমভূমি এবং পম্পাস সমভূমি। এই পম্পাসটা লা প্লাটা নদীর অববাহিকায় অবস্থিত, এবং এই পম্পাসের মধ্যেই কিন্তু কি রয়েছে, সেলভা বৃহত্তম, এবং এখানে গভীর বনভূমি সৃষ্টি হয়েছে। এই সেলভা, পম্পাস এইগুলো সম্পর্কেও কিন্তু আমরা আস্তে 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 জানবো, কিন্তু তার আগে আমরা এই ভূপ্রাকৃতিক বিভাগটা একদম ভালো করে রপ্ত করে নিই তারপর। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দক্ষিণ আমেরিকা পড়ছি, এবং এই দক্ষিণ আমেরিকা পড়তে 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 পড়তে
আমরা এর ভূপ্রকৃতি সম্পর্কে অলরেডি কিন্তু জেনে নিলাম। পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। তাহলে এই চারটে সম্পর্কে আমরা জেনে নিলাম। অর্থাৎ এর মধ্যে উচ্চতম জলপ্রপাত থেকে শুরু করে উচ্চতম হ্রদ, দীর্ঘতম পর্বতশ্রেণী, তার আবার সর্বোচ্চ শৃঙ্গ, আটাকামা মরুভূমি, এই সমস্ত কিছু কিন্তু আমরা জেনে নিয়েছি। তাহলে এইবার কি করব? এইবার আমরা চলে আসব আমাদের সেকেন্ড যে টপিকটা ছিল, ভারত বলছি, মানে দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কে। মানে ভারত বলিনি, ভারত আর কি মন থেকে ভারত বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে, যাই হোক। তো এখন আমরা জানবো যে দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কে। এই দক্ষিণ আমেরিকার নদ নদী যখনই বলতে যাচ্ছি তখনই একটা জিনিস মাথার মধ্যে চলে আসছে, সেই জিনিসটা কি? সেইটা হচ্ছে কি অ্যামাজন। যা দেখছো, গোলটা কিন্তু ঠিকঠাক মতন হলোই না। তো আমি বুঝতে পারছি এই গোল ঠিকঠাক মতন হবে না। না, হয়ে গেছে, গোল ঠিকঠাক মতন হয়ে গেছে। তো আমরা দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কে যখনই বলবো তখনই প্রথমেই যে নামটা চলে আসবে সেটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন প্রাইমের কথা কিন্তু আমি বলছি না, অ্যামাজন নদী, রাইট, যেটা পৃথিবীর বৃহত্তম নদী। কি? বৃহত্তম নদী, ঠিক আছে, এবং দ্বিতীয় দীর্ঘতম নদী। বৃহত্তম, দীর্ঘতম। বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন এবং এটি দ্বিতীয় দীর্ঘতম কিন্তু নদী। চলো তাহলে আমরা কি কি নদী সম্পর্কে জানবো? মেইনলি এখানে আমরা অ্যামাজন নদী সম্পর্কে জানবো, ওরিনাকো সম্পর্কে জানবো এবং রিও ডি লা প্লাটা সম্পর্কে জানবো। তাহলে অ্যামাজন, যেটা তোমাদের বললাম, পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী কি? ম্যাম আপনি যে বলছেন এই যে অ্যামাজন, এটা বৃহত্তম মানে বড়, বড় দিক থেকে এটা এক নাম্বারে, বাট দীর্ঘ লম্বার দিক থেকে এটা দ্বিতীয়। তাহলে ফার্স্ট নাম্বারে কি আছে বলুন ম্যাম? ফার্স্ট নাম্বারে রয়েছে যে নীল। নীল নদী হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী এবং অ্যামাজন হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম বাট বৃহত্তম। এখান থেকে এই কথাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে চলো এটা একটু শর্টলি লিখে দিই তোমাদের। শর্ট ইনফরমেশন বলে পৃথিবীর বৃহত্তম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। ডান। এরপর এই অ্যামাজন নদীটা দুটো নদীর মিলিত প্রবাহ। দেখো এই আচ্ছা, এই নদীটার দৈর্ঘ্য 6437 কিলোমিটার এবং এটা কি দেখো মিসমি শৃঙ্গ থেকে উৎপন্ন মারানন, মারানন এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসা উকেলি নদীর মিলিত প্রবাহ। এটাই কিন্তু অ্যামাজন নামে পরিচিত। তাহলে কি কি? মিসমিত থেকে সৃষ্ট মারানন, কি মারানন, মারানন এবং উকাএলি, মারানন ও উকাওলি নদীর মিলিত প্রবাহী হচ্ছে অ্যামাজন নদী। মারানন আর উকাইলি নদীর এই দুটোর মিলিত প্রবাহ এই দুটোর মারানন এবং উকাইলি নদীর মিলিত প্রবাহই কি? অ্যামাজন নদী।
ডান সববার ডান ডানা ডান ডান, তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে। এবং তার সঙ্গে যে আমাজন নদীর দৈর্ঘ্য কত, 6437 কিলোমিটার, এটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি এর বাম, আচ্ছা আমাজন এর উপনদীর সংখ্যা 1000-এরও বেশি। জাস্ট ভাবো, এর উপনদীর সংখ্যা 1000-এরও বেশি। এবং এই উপনদীগুলোর দৈর্ঘ্য তুমি শুনলে অবাক হবে যে এই উপনদীগুলোর দৈর্ঘ্য প্রায় আমাদের ভারতের যেমন গঙ্গা নদীর যা দৈর্ঘ্য, এর উপনদীর আমাজনের উপনদীর দৈর্ঘ্য প্রায় সেরকম। মানে জাস্ট ভাবো কত বিশাল। নেক্সট আমরা এখান থেকে জানবো যে এই আমাজনের বাম তীরের উপনদী দুটো নাম এবং ডান তীরের উপনদীগুলির দুটো নাম। তাহলে দুটি করে উপনদীর নাম ভালো করে মনে রাখবে। বাম তীরের দুটি উপনদী, ডান তীরের দুটি উপনদী, এই দুটি করে উপনদীর নাম কিন্তু দারুণভাবে কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমাজন নদী সম্পর্কে আমরা পড়লাম। এইবার চলে আসছি এই ওরিনাকো নদীতে। এই ওরিনাকো নদীর ক্ষেত্রে বলবো দক্ষিণ আমেরিকার উত্তরাংশের নদী কিন্তু এই ওরিনাকো নদী। তাহলে এটা কি, দক্ষিণ আমেরিকার উত্তর অংশের নদী হচ্ছে এই ওরিনাকো নদী। নদীটি ভেনেজুয়েলার দক্ষিণে গায়ানা উচ্চভূমির পারিমা পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এবং এটা কোথায় গিয়ে মিশেছে, দেখো এই নদীটি কিন্তু আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। ওকে, তাহলে এটা কোথায়, আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এবং এই নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2150 কিলোমিটার। ওরিনাকো নদীর যে উপনদী রয়েছে সেই উপনদীর ওপর সৃষ্টি হয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত, যা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, যা এই নদীর প্রবাহ পথে সৃষ্টি হয়েছে। তাহলে এই ওরিনাকোর উপনদী ক্যারনি নদীর ওপরই কিন্তু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এরও কিছু উপনদীর নাম কিন্তু রয়েছে। এবং এখানে তোমাদের সাইডে ম্যাপের থ্রুতে এখানে নদ নদীগুলোকে কিন্তু দেখানো হয়েছে। তো নেক্সট আমরা জানবো লা প্লাটা নদী সম্পর্কে। লা প্লাটা নদী, এই লা প্লাটা নদী হচ্ছে তিনটে নদী, পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, এই তিনটে নদীর মিলিত প্রবাহ একত্রে লা প্লাটা নামে পরিচিত। তাহলে কি কি নাম বললাম, পারানা, 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 প্যারাগুয়ে, উরুগুয়ে, পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই তিনটে নদীর মিলিত প্রবাহ কিন্তু লা প্লাটা নামে পরিচিত। ম্যাটোগ্রাসো মালভূমি থেকে উৎপন্ন প্যারাগুয়ে নদী ও ব্রাজিলের উচ্চভূমি থেকে পারানা নদীর মিলিত প্রবাহ পারানা নামে দক্ষিণ দিকে আর্জেন্টিনা সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং তারপর উত্তর পূর্ব দিক থেকে উরুগুয়ে নদী এসে এটার সাথে মিলিত হয়েছে। অর্থাৎ বেসিক্যালি এই পারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে যেটা বললাম, এই তিনটের মিলিত প্রবাহই কিন্তু লা প্লাটা নামে পরিচিত। এবং এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে পড়েছে। এইবার আমরা চলে আসব নদ নদীর বৈশিষ্ট্যে। এই যে নদ নদীগুলো বললাম, তাহলে চলো আমরা এখন এই উত্তর আমেরিকার নদ নদী তো জানলাম, ওরিনাকো, লা প্লাটা এবং হচ্ছে অ্যামাজন। তাহলে এইখানে নদ নদীর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে চলো জেনে নিই। দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য। তাহলে দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আসবে, এই কালারটা কি ভিজিবল হচ্ছে, ইয়েলোটা না, ইয়েলো দিয়ে লেখা যাবে না।
তাহলে কি দিয়ে লেখা যাবে? ব্লু? নো, ব্লু ইজ অলসো নট সো ভিজিবল। আচ্ছা চলো আমরা তাহলে কোন কালারটা দিয়ে লিখবো? এই কালারটা দিয়ে লিখবো। তাহলে দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য কি? প্রথমত এইখানের দক্ষিণ আমেরিকার নদ নদীগুলি বেশ দীর্ঘ ও আয়তনে বিশাল তাহলে দক্ষিণ আমেরিকার যে নদ নদীগুলো আমরা দেখতে পাচ্ছি সেই নদ নদীগুলো কিন্তু ছোট ছোট নয়, এগুলো দীর্ঘ এবং আয়তনেও কিন্তু বড়। সেকেন্ড যেটা বলবো যে অধিকাংশই এই নদ নদীগুলির অধিকাংশই আন্দিজ পর্বতশ্রেণী থেকে সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বত শ্রেণী থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এক আয়তনে দীর্ঘ বা আয়তনে বিশাল এবং দৈর্ঘ্যটাও বেশি হয়, এগুলি বেশিরভাগই আন্দিজ পর্বত শ্রেণী থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং তারপরে আমরা বলবো অরিনাকো নদী ছাড়া অরিনাকো নদী ছাড়া অন্য কোনো নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি। বদ্বীপ গড়ে ওঠেনি। তাহলে দেখো আমরা কি জানছি যে এখানে অরিনাকো নদী ছাড়া আর কোনো নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি। এইবার অ্যামাজন যেটা বৃহত্তম নদী এবং দ্বিতীয় দীর্ঘতম নদী, কেন তার অববাহিকায় বা মোহনার কাছে বদ্বীপ গড়ে উঠলো না, সেটা তোমাদের মনে একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি আসব। তার আগে এই নদ নদীর বৈশিষ্ট্যটা আমরা একদম ডান করে নিই। তাহলে সেকেন্ড ফোর্থ যে বৈশিষ্ট্যটা বলবো সেটা কি, এই নদীগুলি চিরপ্রবাহী। চিরপ্রবাহী মানে সবসময় জল থাকছে। কারণ কি, নদীগুলি বরফ গলা জল ও বৃষ্টির জলে পুষ্ট। তাহলে এই হলো আমাদের দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য। নদীগুলিতে সবসময় জল থাকে কারণ এটা বরফ গলা জলে পুষ্ট, তার পাশাপাশি বৃষ্টির জলেও পুষ্ট।
এবং সেই জন্য চিরপ্রবাহী নদীগুলিতে সবসময় জল থাকে। বেশিরভাগ নদী আন্দিজ পর্বতশ্রেণী থেকে সৃষ্টি হয়েছে। অরিনাকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয়নি। এবং আর কি, যে নদীগুলি বেশ দীর্ঘ ও আয়তনে কিন্তু বিশাল হয়, রাইট। নেক্সট আমরা চলে আসব যে আমাজন অববাহিকাকে কি বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা বলে কেন। আমাজন নদী অববাহিকাকে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা বলা হয় কেন। ওকে, তাহলে এই যে আমাজন নদী অববাহিকাকে, এটাকে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে সেটা সম্পর্কে হচ্ছে আমরা এখন জানবো। প্রথমত প্রথম যে পয়েন্টটা সেটা বলবো কি, বিপুল জলরাশি, প্রচন্ড মানে বিশাল জলরাশি বা বিপুল জলরাশি। এত জলরাশি এই আমাজন নদী ছাড়া, অববাহিকা ছাড়া অন্য কোনো নদীতে কিন্তু দেখতে পাওয়া যায় না। তাহলে এই বিপুল জলরাশির জন্য কিন্তু এই আমাজন নদী অববাহিকাকে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কিন্তু বলা হচ্ছে। যে এই বিপুল জলরাশি যেটা তোমাদেরকে বলছি, সেই বিপুল জলরাশিটা কেন আসছে, কারণ এই আমাজন নদী অববাহিকাটা কি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। কোথায়? নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এইবার নিরক্ষীয় অঞ্চলে আমরা কি জানি, যে সূর্যের কিরণ লম্বভাবে পড়ে, যে কারণে কিন্তু কি হয়, যে এই জায়গাটা প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, যেটা কি সিগনিফাই করছে, যেটা কিন্তু সিগনিফাই করছে যে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। এর পাশাপাশি যেটা, সেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতশ্রেণী থাকায় এই বায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে, পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটায়।
তাহলে একদিকে এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যের কিরণ লম্বভাবে পড়ে, উষ্ণ হয়ে যায়, ওখানকার বায়ু ওপরে ওঠে, ওপরে উঠে গিয়ে কি মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি। তাহলে এই অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হয়, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আবার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে এই আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে এই আন্দিজ পর্বতের প্রতিপাত ঢালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং এই কারণে কিন্তু যে এই অববাহিকায় জলের পরিমাণ কিন্তু মানে অব্যাহত থাকে, প্রচুর জলরাশি কিন্তু থাকছে। অর্থাৎ মেইন যে আমার মেইন পয়েন্ট কিন্তু এই বিপুল জলরাশি। এবং এই বিপুল জলরাশিটা কোথার থেকে আসছে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, রাইট। নেক্সট হচ্ছে এই বৃহত্তম যে বলছি তার দ্বিতীয় কারণ হচ্ছে আয়তনে বিশাল। আয়তনে এটা কি বিশাল। 70,50,000 বর্গ কিমি জুড়ে অবস্থান করছে, তাহলে আয়তনে বিশাল, এত মানে একদিকে বিপুল জলরাশি, এত জলরাশি অন্য কোনো অববাহিকায় দেখতে পাওয়া যাচ্ছে না। আয়তনের দিক থেকেও কিন্তু কি এটা কিন্তু বিশাল। তাহলে এই কারণগুলো রয়েছে আমাদের। তো এরপর আমরা চলে আসব কোথায়, যে আমাজন নদীর অববাহিকায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। কিন্তু এই আমাজন নদীর অববাহিকায় বদ্বীপ গড়ে ওঠেনি, সেক্ষেত্রে একটা জিনিস আরো একটু তোমাদের ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে যে পয়েন্টটা তোমাদের আগে বলেছিলাম, উপনদীর সংখ্যা তো আমরা একটু আগেই পড়ে এসেছি যে আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1,000-এরও বেশি, রাইট। এই পয়েন্টটা তোমাদের আগেই আমি বলেছি। তো আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1,000-এরও বেশি, এবং এই উপনদীগুলির যে দৈর্ঘ্য, সেই উপনদীগুলির দৈর্ঘ্য প্রায় আমাদের ভারতের গঙ্গার দৈর্ঘ্যের মতন। ডান। তাহলে এই জিনিসগুলো আমরা পড়লাম। এইবার আমরা চলে আসব আমাজন নদীর মুখে কেন বদ্বীপ গড়ে ওঠেনি। দেখো, আমরা পড়লাম শুধু অরিনাকো নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে, কেন আমাজনের নদীর মোহনায় গড়ে উঠলো না। বদ্বীপ গড়ে ওঠার জন্য কি হবে, আমার পলি রাশিকে সঞ্চিত হতে হবে। এই আমাজন নদীতে জলস্রোত এত বেশি থাকে যে এই পলি সঞ্চয় হওয়ার সুযোগ পায় না। এই জলস্রোতের পাশাপাশি কি সমুদ্র স্রোত থাকে, যে আমাজন নদীর মোহনায় কিন্তু সমুদ্র স্রোত দেখা যায়, যে কারণে কিন্তু পলিরাশি জমতে পারে না। কেমন? তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ইনক্লুডেড রয়েছে। দেখো, তীব্র জলস্রোতের কারণে কিন্তু গড়ে উঠতে পারে না। স্বল্প লবণতা, যে সমুদ্রের জল ঘোলা থাকে, লবণতার পরিমাণ হ্রাস পায়, যে কারণে বদ্বীপ গড়ে উঠতে পারে না। জোয়ার ভাটা, এই প্রবল বেগে জোয়ার ভাটা হয় বলে বদ্বীপ গঠনের জন্য কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না। সেম সমুদ্র স্রোতও রয়েছে। অর্থাৎ কি, একদিকে জলস্রোত, সমুদ্র স্রোত মোহনার কাছে, জোয়ার ভাটা এবং কম লবণাক্ত, এই কারণে কিন্তু আমাজন নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠেনি,
রাইট? চলো নেক্সট আমরা চলে আসবো আমাদের এক্সারসাইজে। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কি কি পড়লাম একটু শর্ট করে এক্সারসাইজ করার আগে তোমাদেরকে বলে দিই। আমরা আজকে দক্ষিণ আমেরিকা সম্পর্কে পড়ছি। আমরা প্রথমেই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সাইড বাই সাইড রেখে আমাদের মাথায় ভেবে নিয়েছি কোনটা উত্তর আমেরিকা কোনটা দক্ষিণ আমেরিকা। যেমন দক্ষিণ আমেরিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, রাইট? এরপর আমরা জানছি যে এই দক্ষিণ আমেরিকার মধ্যে কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যেমন উচ্চতম হ্রদ থেকে শুরু করে বৃহত্তম নদী থেকে শুরু করে উচ্চতম জলপ্রপাত, তাহলে এই জিনিসগুলো রয়েছে, রাইট? তো তারপর আমরা ভূপ্রাকৃতিক দিক থেকে 4টি ভাগে ভাগ করলাম, সেই 4টি ভাগ সম্পর্কে পড়ে নিলাম। এরপর আমরা নদ নদীতে এসেছি, যেখানে অ্যামাজন, অরিনাকো, লা প্লাটা সম্পর্কে জানলাম। লা প্লাটা 3টি নদীর মিলিত প্রবাহ। অ্যামাজন পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম নদী। এবং সবশেষে আমরা এই নদীগুলোর কিন্তু বৈশিষ্ট্য জেনে নিয়েছি। বৈশিষ্ট্য জেনে নেওয়ার পাশাপাশি আমাজনে কেন এটাকে বৃহত্তম নদী অববাহিকা বলছে, বা আমরা তার আগে জেনেছি যে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসে ডান করলাম। এইবার হচ্ছে এক্সারসাইজ। আর এক্সারসাইজে দেখছো যে এক্সারসাইজে কেমন ভাবুক ভাবুক ওয়েতে কিন্তু বসে রয়েছে। হ্যাঁ, কি এক্সারসাইজ? চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী এটা কি? আর বলো, অপশনের দরকার আছে? আমি জানি আমার স্টুডেন্টরা একদম ঝট করে অ্যান্সার বলে দেবে, এটা হয়ে যাবে আন্দিজ, রাইট? চলো নেক্সট প্রশ্ন। দক্ষিণ আমেরিকার একটি উত্তর বাহিনী নদীর নাম। তাহলে আমরা দক্ষিণ আমেরিকার একটি উত্তর বাহিনী নদীর নাম আজকেই পড়েছি এবং পড়ানোর সময়তেও বলেছি কি, সেটা হচ্ছে অরিনাকো। ডান। চলো নেক্সট। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ, তুমি ম্যাপ দেখলেই দেখতে পাবে যে দক্ষিণ আমেরিকার একদম ফোকাসে তোমার প্রথমে ওই নামটাই চলে আসবে, এবং আমিও তোমাদের ক্লাসে বলে দিয়েছি সেটা কি, ব্রাজিল। নেক্সট, ব্রাজিল উচ্চভূমি এবং আন্দিজ পর্বতের মাঝে কি রয়েছে? ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে রয়েছে ম্যাটো গ্রোসা মালভূমি। ডান। নেক্সট, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী কি? দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন। আর কি এটা? বৃহত্তম। কি? বৃহত্তম। চলো নেক্সট আর কি রয়েছে? নেক্সট চলে আসছি আমরা আমাদের থ্যাংক ইউতে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ছিল দক্ষিণ আমেরিকার একদম ফার্স্ট ক্লাস, এবং ফার্স্ট ক্লাসেই আমরা দক্ষিণ আমেরিকা সম্পর্কে মাথার স্টোরেজে অনেক ইনফরমেশন কিন্তু নিয়ে গেলাম, একদম ধাপ 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 করে রাখছি ইনফরমেশন, ঠিক আছে? তো অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করলাম। আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, and keep loving PW Bangla. Thank you, my dear student. Take care and ta-da!